ওয়েলকাম স্টুডেন্টস। আমি তোমাদের বলেছিলাম লাস্ট ক্লাসে যে আমি নিটের জন্য এবং জেইর জন্য আপকামিং যে জেই আর নিট এক্সাম আছে তার জন্য তোমাদের ওয়ান শট কিছু ভিডিও নিয়ে আসব। তো সেই কথা মতোই আমি তোমাদের জন্য আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইউপ্যাক নেমিং ইন অর্গ্যানিক কেমিস্ট্রি। এটা ওয়ান শট এক শটে আমরা কমপ্লিট করবো আজকে। তো আমার ইন্ট্রোডাকশন তো তোমরা সকলেই জানো। আমার নাম সায়ন ভট্টাচার্য এবং আমি এক্স কেমিস্ট্রি ফ্যাকাল্টি অ্যাট পিডাব্লিউ মুর্শিদাবাদ। তো বেশি কথা না বলে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দেব। আজকের ক্লাসটা মূলত ইউপ্যাক নোমেনক্লেচারের ওপরেই থাকবে এবং শুরুতে ইউপ্যাক নোমেনক্লেচারটাই ঢোকার আগে, মেন ইউপ্যাক নোমেনক্লেচারে চলে আসার আগে আমরা অর্গ্যানিক কম্পাউন্ডসের কীরকম ক্লাসিফিকেশন হয় এবং অর্গ্যানিক কম্পাউন্ডস জিনিসগুলো কী বেসিক্যালি সেটা সম্পর্কে একটু জেনে নেব এবং কোন কোন সিরিজে আমরা অর্গ্যানিক কম্পাউন্ডসগুলোকে পড়ে থাকি, অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই সমস্ত ভাগগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। ছোট্ট একটা ইন্ট্রোডাকশন পার্ট আছে। তো দেখো, ফার্স্ট অফ অল আমরা যেটা জানবো সেটা হচ্ছে জেনারেল ক্লাসিফিকেশন অফ অর্গ্যানিক কম্পাউন্ডস। তো বেসিক্যালি এখানে অর্গ্যানিক কম্পাউন্ডসের যত ক্লাসিফিকেশন হয় সেগুলো সম্পর্কে আমি লিখে রেখেছি সুবিধের জন্য। দেখো, অর্গ্যানিক কম্পাউন্ডস দু রকম ভাবে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর ওপেন চেইন, অর্থাৎ যেখানে চেইনগুলো ওপেন থাকবে। আচ্ছা, তার আগে বলে দিই অর্গ্যানিক কম্পাউন্ডস, এই অর্গ্যানিক কম্পাউন্ডস কথাটার মধ্যে যেটা লুকিয়ে আছে যে কম্পাউন্ডস composed of কার্বন অ্যান্ড হাইড্রোজেন, অর্থাৎ অর্গ্যানিক কম্পাউন্ডসের মধ্যে কার্বন আর হাইড্রোজেন কিন্তু মেনলি থাকবেই। তাছাড়া কখনো কখনো কিছু হেটেরোঅ্যাটম থাকতে পারে। আদার কি কি অ্যাটম থাকতে পারে? আদার্স হতে পারে নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, এটসেট্রা, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটসেট্রা, এই ধরনের কম্পাউন্ডসগুলো থাকতে পারে। কিন্তু বেসিক্যালি অর্গ্যানিক কম্পাউন্ডস বলতে কার্বন আর হাইড্রোজেন রিলেটেড যত কম্পাউন্ডস আছে, অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন মিলে যে কম্পাউন্ডসগুলো তৈরি করছে সেগুলোকে আমরা বুঝছি। তো অ্যাসাইক্লিক আর ওপেন চেইন বলতে এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দিয়ে চেইনগুলোকে বোঝানো যেতে পারে, অথবা কার্বন কার্বন ডাবল বন্ড থাকলো, কিছু সিঙ্গেল বন্ড থাকলো, কিছু আবার ট্রিপল বন্ডও থাকলো, এরকম একটা সিম্পল চেইন তাকে বোঝানো যেতে পারে। অবশ্যই এক একটা কার্বনের ভ্যালেন্সি 4, সেটা ফিল আপ করার জন্য কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বাদ দিয়ে যতগুলো হাইড্রোজেন প্রয়োজন সেগুলো আমাদেরকে দিতেই হবে। তো দেখো, এই অ্যাসাইক্লিক আর ওপেন চেইন একে দুভাগে ভাগ করেছি আমরা। একটা হচ্ছে স্যাচুরেটেড, একটা হচ্ছে আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে হচ্ছে এখানে এক মিনিট, স্যাচুরেটেড মিন্স এখানে কেবলমাত্র সিঙ্গেল বন্ডস আছে or সিগমা বন্ডস আছে ইন কার্বন কার্বন, দুটো কার্বনের মাঝে কেবলমাত্র কিন্তু সিগমা বন্ডই থাকবে এখানে স্যাচুরেটেড কম্পাউন্ড বলতে। যেমন একটা এক্সাম্পল যদি আমরা বলি, বা হ্যাঁ, একটা এক্সাম্পল যদি বলি C2H6, যেটাকে আমরা বলি ইথেন, CH3 সিঙ্গেল বন্ড CH3, এটার নাম তোমরা সকলেই জানো, এটাকে আমরা বলি ইথেন। তো এটা একটা স্যাচুরেটেড কম্পাউন্ড, কারণ এর মধ্যে সবই সিগমা বন্ড আছে, এখানে কোনো রকম পাই বন্ডের অস্তিত্ব নেই। একটাও যদি পাই বন্ড এর মধ্যে দেখা যায় যে কোনো কম্পাউন্ডের মধ্যে, তাহলে আমরা সেটাকে বলে দেবো কি আনস্যাচুরেটেড, অর্থাৎ contains at least one pi bond, contains at least one pi bond। at least one pi bond বলতে এখানে হয় কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, অর্থাৎ এই ধরনের কোনো সিস্টেম থাকবে, অথবা কার্বন ট্রিপল বন্ড কার্বন থাকবে, এই ধরনের কোনো সিস্টেম থাকবে। এই একটা পাই বন্ড যদি সিস্টেমের মধ্যে অ্যাটলিস্ট থাকে, অর্থাৎ ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হয়, তাহলে আমরা সেটাকে বলে দেবো কিন্তু আনস্যাচুরেটেড কম্পাউন্ড।
নেক্সট এর আর একটা ভাগ হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড। সাইক্লিক কম্পাউন্ড অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে সাইক্লিক কম্পাউন্ড একটা খুব ভালো ফ্যাক্টর। সাইক্লিক কম্পাউন্ড বলতে যারা রিং ফর্মেশন করতে পারে, যেমন এরকম রিং, বা একটা 5 মেম্বার রিং তৈরি করলো, বা একটা 4 মেম্বার রিং, বা একটা 3 মেম্বার রিং, এই ধরনের রিং কম্পাউন্ড, তার মধ্যে ডাবল বন্ড থাকতে পারে, ট্রিপল বন্ড থাকতে পারে, সেটা আলাদা বিষয়, সেটা স্যাচুরেটেড হতে পারে, আনস্যাচুরেটেড হতে পারে, সে গল্পে যাচ্ছি না। বাট সাইক্লিক বলতে এরকম, যেমন এইটাকে বলা হয় সাইক্লোহেক্সেন। পাঁচটা কার্বন থাকলে বলবো সাইক্লোপেন্টেন, চারটে থাকলে বলবো সাইক্লোবিউটেন, তিনটে থাকলে সাইক্লোপ্রোপেন, এরকম। এরা দু রকম হতে পারে, একটা হতে পারে হোমোসাইক্লিক। হোমোসাইক্লিক মিন্স যার মধ্যে হোমোসাইক্লিক মিন্স যার মধ্যে কার্বন কার্বন বন্ড আছে, সেটা সিঙ্গেল বন্ড হতে পারে, কার্বন কার্বন ডাবল বন্ড হতে পারে, আবার কার্বন কার্বন ট্রিপল বন্ডও থাকতে পারে। বাট ট্রিপল বন্ডটা আমরা জেনারেলি সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে দেখতে পাই না, সো এটাকে আমরা ধরবো না। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আর কার্বন কার্বন ডাবল বন্ড যার মধ্যে থাকতে পারে, এটা হোমোসাইক্লিক। হোমোসাইক্লিকের একটা এক্সাম্পল হতে পারে কিন্তু এইটা, এই যে এক্সাম্পলগুলো, এগুলো কিন্তু সবকটাই হোমোসাইক্লিক, কারণ এগুলো প্রত্যেক কটাতে দেখো শুধু কার্বন কার্বন সিঙ্গেল বন্ডই রয়েছে, অর্থাৎ কার্বন ছাড়া আর কোনো অ্যাটম এর মধ্যে নেই। হেটেরোসাইক্লিক, হেটেরোসাইক্লিক মিন্স সেখানে কার্বন কার্বন সিঙ্গেল বা কার্বন কার্বন ডাবল বন্ড তো থাকবেই, তার সঙ্গে কার্বনের সঙ্গে কোনো একটা হেটেরো অ্যাটম, এক্স মে বি নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এই ধরনের কোনো না কোনো সিস্টেম কিন্তু থাকবে। এর একটা ভালো এক্সাম্পল আমি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান। এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের সঙ্গে একটা অক্সিজেনও কিন্তু সিস্টেমের মধ্যে রয়েছে, তার জন্য এটার নাম হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান। এছাড়া হোমোসাইক্লিককে আরো দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক মিন্স হোমোসাইক্লিকেরই আর একটা ভাগ, অর্থাৎ তার মধ্যে কিন্তু শুধুমাত্র কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বা কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, দিয়ে রিং ফর্মেশন হয়ে থাকবে। এছাড়া অ্যারোমেটিক, এটা খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বেনজিনয়েড আর একটা হচ্ছে নন বেনজিনয়েড। তো অ্যারোমেটিক বিষয়টা হচ্ছে যার মধ্যে সুগন্ধ রয়েছে বা গন্ধ রয়েছে বেসিক্যালি। তো বেনজিনয়েড বলতে যার মধ্যে বেনজিন ময়টি রয়েছে, অর্থাৎ যার মধ্যে এই ধরনের গ্রুপ আছে, বেনজিন বা বেনজিনের সঙ্গে কোনো যে কোনো গ্রুপ, গ্রুপ বলতে আরো কোনো একটা রিং থাকতে পারে। আর নন বেনজিনয়েড বলতে যার মধ্যে বেনজিনের কোনো অস্তিত্ব নেই কিন্তু তারা অ্যারোমেটিক। যেমন একটা এক্সাম্পল বলে রাখি, এটার নাম হচ্ছে সাইক্লো প্রোপেনাইল ক্যাটায়ন। এটা অ্যারোমেটিক, কিন্তু কেন অ্যারোমেটিক সেটা বুঝতে গেলে আমাদেরকে হুকেলস রুল ফলো করতে হবে, যেটা আজকের টপিকে নেই, এটা নেক্সট টপিকে আমরা পড়বো। তো আপাতত জেনে রাখো এটা একটা নন বেনজিনয়েড কম্পাউন্ড যেটা অ্যারোমেটিক। এছাড়া আরো অনেক কম্পাউন্ড আছে, আমি একটা করে এক্সাম্পল এখানে তুলে নিলাম। চলো নেক্সট স্লাইডে। হোমোলোগাস সিরিজ বা যেটাকে বলা হয় বাংলায় সমগোত্রীয় শ্রেণী। তো এই হোমোলোগাস সিরিজ জিনিসটা কি দেখো, হোমোলোগাস সিরিজ মানে যে কোনো ক্লাস অফ কম্পাউন্ডস, অনেক ক্লাস অফ কম্পাউন্ডস থাকে, যে কম্পাউন্ডসগুলোকে আমরা কিন্তু এক একটা হোমোলগের মধ্যে বিচার করতে পারি, অর্থাৎ এক একটা কম্পাউন্ডের এক এক রকম ক্লাস। বলতে ধরো অ্যালকোহল, অ্যালকোহলের মধ্যে অনেক রকম অ্যালকোহল আছে, হতে পারে ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোবিউটাইল অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, এরকম অনেক রকম ভাগ থাকতে পারে, বাট তারা অ্যালকোহল গোত্রের মধ্যে আছে বা তারা অ্যালকোহল হোমোলগের মধ্যে আছে আমরা বলতে পারি। তো সেই জন্য এক একটা যে কম্পাউন্ডস
তাদের যে বেসিক স্ট্রাকচার সেগুলোকে স্টাডি করে তাদেরকে একটা হোমোলগের মধ্যে নিয়ে আসা, সেই প্রসেসটাকে বলা হয় হোমোলগাস সিরিজ তৈরি করা বা সমগোত্রীয় শ্রেণী তৈরি করা। যেমন দেখো, প্রথম যে হোমোলগাস সিরিজটা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন অ্যালকেন সিরিজের মধ্যে অ্যালক মিন্স অ্যালকাইল গ্রুপ প্লাস এন, এন মিন্স তার মধ্যে কিন্তু সিঙ্গেল বন্ড আছে। তো এদেরকে জেনারেল ফর্মুলা দিয়ে ট্রিট করা যায়। এদের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n প্লাস 2, যেখানে n এর ভ্যালু স্টার্ট হচ্ছে 1 থেকে 2, 3, 4 এটসেট্রা, অনেক দূর পর্যন্ত যেতে পারি আমরা যত বড় চেন আমরা তৈরি করতে চাইবো। এবার দেখো, যদি এক্সাম্পল হিসেবে দেখি, এক্সাম্পল হচ্ছে ধরো n এর ভ্যালু, এটা হয়ে যাবে C1H, 2 into 1 means 2 plus 2 4, that means it is CH4, যেটাকে আমরা বলে থাকি মিথেন। আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট হচ্ছে n এর ভ্যালু যদি 2 হয় তাহলে এটা হয়ে যাবে C2H6, দ্যাট মিন্স এটার মানে হচ্ছে, এটার নাম ইথেন। এই যে মিথ, ইথ, এগুলো হচ্ছে আমাদের অ্যালকাইল গ্রুপ, মিথাইল, ইথাইল, আর তারপরে যুক্ত হচ্ছে আমাদের এন, এন মিন্স সিঙ্গেল বন্ড আছে সেখানে কেবলমাত্র। তো অ্যালকেন গোত্রের মধ্যে তাদের জেনারেল ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে CnH2n প্লাস 2। 2 নাম্বার যেটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যালকিন, যেখানে ডাবল বন্ড আছে, যার মধ্যে কিন্তু ডাবল বন্ড আছে। এর জেনারেল ফর্মুলা শর্টে বলছি GF, GF মিন্স গার্লফ্রেন্ড নয়, জেনারেল ফর্মুলা এখানে, তোমরা আবার ভুল করে গার্লফ্রেন্ড ভেবে বসো না। GF হচ্ছে এখানে CnH2n, যেখানে n এর ভ্যালু স্টার্ট হচ্ছে 2 থেকে 2 থেকে স্টার্ট করে অনেক দূর পর্যন্ত যেতে পারি আমরা। দেখো এক্সাম্পল হিসেবে আমরা বলছি, যদি 2 দিয়ে স্টার্ট করি তাহলে এটা হবে C2H4, যেটার নাম তোমরা সকলেই জানো, ক্লাস 10 থেকে পড়ে আসছো, ইথিলিন বা ইথিন, CH2 ডাবল বন্ড CH2। যদি n equals to আমরা 3 বসাই তাহলে এটা হবে C3H6, যেটার নাম হচ্ছে প্রোপিন, এটাও তোমরা পড়েছো ছোটবেলায়। অর্থাৎ ইন মিন্স এখানে ডাবল বন্ড, ইন মিন্স ডাবল বন্ড। তো এখানে যে ডাবল বন্ড লিখলাম এর পাশে অ্যারো দিয়ে আমি লিখে দিচ্ছি ইন। এটার পিডিএফ তোমরা যদি চাও তাহলে আমি এটার পিডিএফ কিন্তু দিয়ে দেবো, বাট ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ডাইরেক্ট SMS করবে, আমি তারপর পিডিএফ তোমাদের দিয়ে দেবো। লিঙ্কে দেবো না, কোনো রকম লিঙ্ক দেবো না। চলো 3 নাম্বার হচ্ছে আমাদের আরেকটা হোমোলগাস সিরিজ, সেটা খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে অ্যালকাইন, এই 3টে হাইড্রোকার্বনের মধ্যে পার্ট, জেনারেল হাইড্রোকার্বন, এর মধ্যে কিন্তু ট্রিপল বন্ড আছে। ট্রিপল বন্ডকে কেমিস্ট্রির ভাষায় বলা হয় আইন, YNE। ওকে, সিঙ্গেল বন্ডকে বলবো এন, ডাবল বন্ডকে বলবো ইন, ট্রিপল বন্ডকে বলবো আইন। তো এর গার্লফ্রেন্ডকে সরি এর জেনারেল ফর্মুলা কি দেখো, এর জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n minus 2, যেখানে n এর ভ্যালু 2 থেকে স্টার্ট, 2, 3, 4 এটসেট্রা, যতদূর খুশি যেতে পারি। ধরো যদি n এর ভ্যালু 1 হয়, ফর এক্সাম্পল যদি n এর ভ্যালু আমাদের 1 আসে, তাহলে সরি n 1 কেন 2 যদি আসে তাহলে আসবে C2H2
যেটার নাম সকলেই জানি, অ্যাসিটিলিন, বা ইউপ্যাক নাম বললে বলবো ইথাইন। ইউপ্যাক নাম শিখবো আমরা একটু পরে। যদি n এর ভ্যালু 3 হয় তাহলে আমরা এটাকে কি বলবো? C3H। দেখো 2 × 3 6 - 2 4, C3H4, যেটাকে আমরা বলবো প্রোপাইন। এরকম ভাবে কিন্তু আমরা বিভিন্ন হোমোলোগাস সিরিজকে ভাগ করতে পারি। আরো কয়েকটা হোমোলোগাস সিরিজ আমরা এখানে দেখে নিই, চলো, যেগুলো আমাদের পরবর্তীতে ইম্পর্টেন্ট হিসেবে গণ্য হবে। 4 নাম্বার, অ্যালকোহল। অ্যালকোহল হোমোলোগাস সিরিজের মধ্যে দেখবে OH গ্রুপ আছে, OH গ্রুপ আছে। ওই OH কে শর্টে যে রিপ্রেজেন্ট করা হয় অল বলে, OL, অ্যালকোহল, লাস্টে অল। দেখো এর যেটা জেনারেল ফর্মুলা বা এর যে গার্লফ্রেন্ড, সে হচ্ছে CnH2n+1 সিঙ্গেল বন্ড OH, CnH2n+1 সিঙ্গেল বন্ড OH। এটা হচ্ছে সেই অ্যালকাইল গ্রুপটা, তার সঙ্গে একটা OH লেগে যাবে। এখানে n এর ভ্যালু স্টার্ট হচ্ছে 1 থেকে, 1 2 3 4 ডট 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 এটসেট্রা। দেখো ফর এক্সাম্পল কি কি পাওয়া যেতে পারে। n ইকুয়ালস টু 1 হয় তাহলে হবে C, 1টা লিখলাম না নিচে। হাইড্রোজেন করা হচ্ছে 2 × 1 2 + 1 মানে 3, তার মানে হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড OH। খুব ভালো স্যার, এটার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল। n ইকুয়ালস টু 2 হয়, স্যার এ তো খুবই ভালো জিনিস, C2H5OH, এটা আমরা সবাই পছন্দ করি। এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। থাক, এটা নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। চলো 5 নম্বরে চলে যাই, কার্বক্সিলিক অ্যাসিড। এর মধ্যে দেখতে পাবে তোমরা COOH গ্রুপ আছে, ওকে, যার জন্য নামের শেষে ওইক অ্যাসিড এই কথাটাকে আমরা যুক্ত করে থাকি। COOH গ্রুপ থাকলে নামের শেষে ওইক অ্যাসিড যুক্ত করে দেবো। এর গার্লফ্রেন্ডকে, সরি জেনারেল ফর্মুলাকে, বারবার গার্লফ্রেন্ড বেরোচ্ছে মুখ দিয়ে, ছি, CnH2n+1, আমি ছি বললাম, তারপর আবার নুনি ছি বলে দিও না কেউ। CnH2n+1 COOH। এখানে n এর ভ্যালু স্টার্ট হয় 0 থেকে, কেন দেখো, ফর এক্সাম্পল যদি n এর ভ্যালু 0 হয় তাহলে C0, C নেই, হাইড্রোজেন কে 2 × 0 মানে 0, দ্যাট মিনস 1, তাহলে H সিঙ্গেল বন্ড COOH। এর একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় ফর্মিক অ্যাসিড। সবাই জানে ফর্মিক অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট ফর্মিক অ্যাসিড। n ইকুয়ালস যদি 1 হয় তাহলে কি হবে? CH3COOH, যেটার নাম হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড। এরকম অনেক এক্সাম্পল, 2 হলে প্রোপানোয়িক অ্যাসিড, 3 হলে বিউটানোয়িক অ্যাসিড, এরকম প্রচুর এক্সাম্পল কিন্তু আমাদের সামনে আসতে পারে। তো এই কটা আমাদের মনে রাখলেই হবে হোমোলোগাস সিরিজের মধ্যে, নিটের জন্য আমাদের ইম্পর্টেন্ট। বেসিক্যালি হোমোলোগাস সিরিজ থেকে তো কোশ্চেন খুব একটা দেয় না, কোশ্চেনটা ইউপ্যাক নোমেনক্লেচার থেকে থাকে, বেশ ভালো ভালো ইউপ্যাক নোমেনক্লেচার পরীক্ষাতে দিয়ে দেয়, যেগুলো সবাই ভুলভাল করে দিয়ে চলে আসে। আশা করি আজকের ক্লাসটা করার পর তোমরা আর ভুলভাল করবে না, কারণ তোমাদের বেসিক জায়গা থেকে পড়াচ্ছি ইউপ্যাক নোমেনক্লেচারটা, এবং শর্ট ট্রিকও আমি বলে দেবো কিভাবে করতে হবে। তো ভিডিওটা পজ করে এগুলো লিখে নেবে তোমরা খাতাতে, আর পিডিএফ চাইলে বললাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একবার ডিএম করে দেবে, ব্যাস আমি পিডিএফ পাঠিয়ে দেবো। চলো নেক্সট পেজ, ইউপ্যাক নেমিং। এবার ইউপ্যাক নেমিং এর ক্ষেত্রে আমরা চলে আসি। দেখো ইউপ্যাক নেমিং এ যেটা প্রথম আমাদেরকে পড়তে হবে, এর অনেক কটা রুল আছে, ঠিক আছে।
এর অনেক কটা রুলের মধ্যে প্রথম রুল হচ্ছে লংগেস্ট চেইন রুল, খুব ইম্পর্টেন্ট রুল, লংগেস্ট চেইন রুল। এই লংগেস্ট চেইন রুল গল্পটা কি? দেখো তোমার সামনে অনেকগুলো কম্পাউন্ড দিয়ে দেবে, বা একটা কম্পাউন্ডের মধ্যে অনেকগুলো চেন তোমরা দেখতে পাবে, স্ট্রেট চেন। দেখা যাচ্ছে হয়তো একটা এত বড় একটা কম্পাউন্ড দিয়ে দিল চোখের সামনে, যে কম্পাউন্ডের মিডিলে কার্বন থেকে দেখা যাচ্ছে উপরের দিকে একটা চেইন চলে গেল, পাশের একটা কার্বন থেকে নিচের দিকে একটা চেইন চলে গেছে, বা লাস্টের কার্বনের আগের কার্বন থেকে হয়তো পাশ দিয়ে একটা চেইন চলে গেছে, এরকম বিভিন্ন আছে। তো সেখান থেকে তোমাকে বেছে নিতে হবে যে কোনটা প্যারেন্ট চেন, কারণ সবগুলো চেনকে তো প্যারেন্ট চেন ধরে আমরা নেমিং করতে পারবো না, যে কোনো একটাকে আমাদেরকে প্যারেন্ট চেন ধরতে হবে। এবার লংগেস্ট চেন রুলের মধ্যে দেখো তোমরা এটা নিশ্চয়ই জানো যে কার্বন এর সংখ্যা, ইট মিনস নাম্বার অফ কার্বন এর সঙ্গে নামের প্রথম পার্টটা বা ফার্স্ট নেম, এটা কিভাবে রিলেটেড তোমরা নিশ্চয়ই জানো। যদি এটা 1 হয় তাহলে আমরা লিখে থাকি ফার্স্ট নেমটা মিথ, 2 হলে লিখি আমরা ইথ, 3 হলে লিখি প্রোপ, 4 হলে লিখে থাকি বিউট, এটা বাট নয়, 5 হলে লিখে থাকি পেন্ট, 6 হলে লিখে থাকি আমরা হেক্স, 7 হলে লিখে থাকি হেপ্ট, 8 হলে লিখে থাকি আমরা অক্ট, 9 হলে লিখে থাকি নন, 10 হলে লিখে থাকি আমরা ডেক। 10 পর্যন্তই তোমাদের বেশিরভাগ। লাস্টেরটা দেখো, এই হেপ্ট থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইভাবে মনে রাখবে, তাহলে মনে থেকে যাবে। তো বেসিক্যালি 1 থেকে 10 পর্যন্তই কিন্তু আমরা পরীক্ষার জন্য মনে রেখে থাকি। তো এটার উপর নির্ভর করে লংগেস্ট চেইন রুলটা কিভাবে খাটছে। লংগেস্ট চেইন রুল বলছে যে the chain containing maximum number of carbon atoms will be the parent chain। যে চেইনটা ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটমকে কন্টেন করবে, ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটম যার মধ্যে থাকবে, যে চেনের মধ্যে থাকবে, দ্যাট উইল বি দ্য প্যারেন্ট চেন। আমি সুবিধার জন্য একটা এক্সাম্পল তোমাদের চোখের সামনে তুলে ধরছি। আচ্ছা, আমি হাইড্রোজেন লিখছি না, জাস্ট কার্বন দিয়ে একটা চেনকে রেডি করছি। ধরে নাও এই একটা বড় কম্পাউন্ড চোখের সামনে দিয়েছে, সব হাইড্রোজেন আছে তার সঙ্গে যুক্ত, আমি এসব নিয়ে ভাবছি না, আমি শুধুমাত্র প্যারেন্ট চেন কোনটা সেটা দেখানোর চেষ্টা করছি। তো চলো আমি প্রথম থেকে গুনতে থাকবো যে এক একটা চেন যেগুলোকে আমি কনসিডার করব সেগুলোতে কটা অ্যাটম আছে। তো ফার্স্ট অফ অল আমি শেপ সিলেক্ট করে নিই এখান থেকে। এই ফার্স্ট অফ অল আমি চেন হিসেবে ধরছি এইটাকে, ওকে, এটাকে একটা চেন হিসেবে ধরছি, যেখানে দেখা যাচ্ছে টোটাল নাম্বার অফ কার্বন কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, কার্বন অ্যাটমস রয়েছে। এবার আমি আরেকটা চেন সিলেক্ট করার চেষ্টা করছি, যেখানে এই পার্টটুকু সমেত এই পুরো অংশটাকে আমি কভার করে যাচ্ছি, অর্থাৎ জাস্ট আ মিনিট,
ওকে, বাইরে একটা শোভাযাত্রা যাচ্ছিল, তার আওয়াজে শোনা যাবে না বলে এটাকে পজ করতে হয়েছিল ভিডিওটা। চলো, যেটা বলছিলাম যে আরেকটা চেন আমি কনসিডার করছি। দেখো, এইভাবে চেনটাকে আমি কনসিডার করছি, একটা নীল কালি দিয়ে দেখিয়ে দিলাম জিনিসটাকে, এই একটা চেন হিসেবে আমি কনসিডার করলাম। টোটাল এখানে তাহলে কটা কার্বন হলো দেখো, 1 2 3 4 5, সরি এই পার্টটা নয়, হ্যাঁ যেটা বলছিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল হয়ে গেল আমার এখানে 12টা কার্বন অ্যাটমস। আগেরটাই কটা ছিল আমাদের কার্বন অ্যাটম ছিল, এটাই ছিল আমাদের 9টা কার্বন অ্যাটম ছিল, আর এটাই চলে এলো আমাদের 12টা। নেক্সট আরেকটা রিং আমরা কল্পনা করি, চেন আমরা কল্পনা করি। দেখো, যদি এইখান থেকে কল্পনা করা যায়, এইভাবে যদি একটা চেন কল্পনা করি আমরা, ইয়েস, চলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে দিস অলসো কন্টেন্স 12 কার্বন অ্যাটমস। ওকে, তো এই তিনটে চেন আমরা কল্পনা করলাম। এই তিনটে চেনের মধ্যে দেখো, একটাতে 9টা কার্বন অ্যাটম পেলাম, আর একটাতে পেলাম আমরা 12টা, আর একটাতে পেয়েছি 12টা। তাহলে যে দুটোই আমরা 12টা করে কার্বন অ্যাটম পেয়েছি, সেই দুটোর মধ্যে একটাকে আমরা মেইন চেন হিসেবে ধরতে পারি, আমি যেটা বলেছি লংগেস্ট চেন রুল। কিন্তু এই লংগেস্ট চেন রুলের মধ্যেও একটা গল্প আছে, যে আমাদের চোখের সামনে আছে এইটা 12টা কার্বন অ্যাটম আছে, এটাই 12টা কার্বন অ্যাটম, আমরা দুটোকেই তাহলে প্যারেন্ট চেন হিসেবে ধরতে পারি, তাই তো? কিন্তু তা নয়। দেখো, মেইন চেন নাম্বার অফ কার্বন অ্যাটমস will have the maximum number of carbon atoms, অর্থাৎ the chain containing maximum number of carbon atoms will be the parent chain, এটা সঠিক লংগেস্ট চেন রুলে। কিন্তু যদি দেখা যায় যে দুটো চেন, সেই দুজনেই ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটম নিয়ে নিয়েছে, তাহলে কিন্তু সেই চেনটাকে আমাকে প্যারেন্ট চেন হিসেবে ধরতে হবে, যে চেনে সাবস্টিটুয়েন্ট অর্থাৎ এক একটা কার্বনের সঙ্গে লেগে থাকা যে বাকি গ্রুপগুলো রয়েছে, অর্থাৎ বাকি যে কার্বন অ্যাটমস গুলো রয়েছে, তারা বিরাট বড় কোনো গ্রুপ তৈরি করে নেই, এমন একটা কিন্তু চেনকে আমাকে সিলেক্ট করতে হবে। খুব ভালো করে লক্ষ্য করো, এই যে হলুদ কালারের যে আমরা লাইনটা করেছি, যেখানে 12টা কার্বন অ্যাটম আছে, এখানে সাবস্টিটুয়েন্ট বলতে দেখো এই কার্বনটাই রয়েছে, এত বড় একটা সাবস্টিটুয়েন্ট এই কার্বনটাতে, এই যে এই বড় একখানা সাবস্টিটুয়েন্ট কিন্তু এই কার্বনটাতে রয়েছে, এই পার্টটা, অ্যাজ ওয়েল অ্যাজ এই কার্বনে একটা ছোট্ট সি বা CH3 টাইপের কিছু একটা রয়েছে, CH3 রয়েছে, বাট এখানে একটা বিরাট সাবস্টিটুয়েন্ট রয়েছে। কিন্তু যদি আমরা এই 12 কার্বন অ্যাটমটাকে আমরা কনসিডার করি, তাহলে দেখো এই কার্বন অ্যাটমটার মধ্যে এই একখানা সাবস্টিটুয়েন্ট কিন্তু বর্তমান, আবার এই চেনটাকে কন্টিনিউয়াসলি নিয়ে গেলে দেখো এই একটা সাবস্টিটুয়েন্ট কিন্তু এই কার্বন অ্যাটমের মধ্যে রয়েছে। এছাড়াও কি রয়েছে এই কার্বনের মধ্যে, দেখো একটা সিম্পল চেন রয়েছে, এমন কিছু কিন্তু নেই। দেখো এখানে যেমন ছিল, যদি আমরা এটার ক্ষেত্রে যদি সাবস্টিটুয়েন্টকে কল্পনা করতাম, এই চেনটাকে মেইন চেন ধরে নিয়ে 12টা কার্বনকে, তাহলে দেখো এই 3টে কার্বন, তার সঙ্গে আবার একটা কার্বনের সঙ্গে সাবস্টিটুয়েন্ট লেগে আছে, অর্থাৎ এখানে নেমিং এর ক্ষেত্রে আমাদের প্রবলেম হতো। সেই প্রবলেমটাকে আমরা এড়িয়ে যাওয়ার জন্য কি করব, যেখানে দেখবো সিম্পল, যেখানে দেখবো সিম্পল আমাদের সাবস্টিটুয়েন্ট রয়েছে, অর্থাৎ মিথাইল, ইথাইল, আইসোবিউটাইল, গ্রুপগুলো আমি লিখেছি, পরে একটা স্লাইডে তোমরা পেয়ে যাবে। তো সেই সমস্ত টাইপের গ্রুপ রয়েছে যেগুলোকে আমরা খুব ইজিলি নেমিং করে দিতে পারবো, সেই সমস্ত চেইনটাকে আমরা প্যারেন্ট চেইন ধরবো। অর্থাৎ এখানে যে লেখাটা আমি লিখলাম, যে দ্য চেইন কন্টেনিং ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটমস উইল বি প্যারেন্ট চেইন, তাহলে এখানে আরো একটা কথা আমাকে অ্যাড করতে হবে, দ্য প্যারেন্ট চেইন should contain simple substituents and greater number of
সাবস্টিটুয়েন্টস, অর্থাৎ সাবস্টিটুয়েন্টটাকে সিম্পল হতে হবে এবং নাম্বার অফ সাবস্টিটুয়েন্টও বেশি হতে হবে। এক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, একটা, দুটো এবং এই পার্টটাকে যদি মেজর ধরে নিচ্ছিলাম আমরা, এই একটা, তিনটে সাবস্টিটুয়েন্ট রয়েছে, ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটুয়েন্ট তিনটে আছে। আর যদি নীল কালিরটাকে যদি হলুদ কালির যেটা আমরা বর্ণনা করেছি বা প্যারেন্ট চেন হিসেবে ভাবছিলাম, সেটাকে যদি আমরা ধরতাম তাহলে দেখো এ একটা কার্বন প্যারেন্ট চেন হিসেবে এই সাবস্টিটুয়েন্ট হিসেবে থাকতো, আর এ একখানা বড় গ্রুপ কিন্তু আমাদের কাছে সাবস্টিটুয়েন্ট হিসেবে থেকে যেত। তাহলে কি হতো, এখানে দুখানা সাবস্টিটুয়েন্ট থাকতাম, কিন্তু যদি আমরা নীল কালিটাকে ধরে নিই তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা তিনখানা সাবস্টিটুয়েন্ট পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ সাবস্টিটুয়েন্ট গুলো কিন্তু খুব বেশি সিম্পল, কোনোটা মিথাইল, কোনোটা ইথাইল, কোনোটা প্রোপাইল এই টাইপের, বা কোনোটা 1 2 3 4 5 পেন্টাইল এই টাইপের। সো এই কার্বন অ্যাটম, যেটা 12টা কার্বন অ্যাটম যেটা নীল কালিতে দেওয়া ছিল, দ্যাট উইল বি দ্য প্যারেন্ট চেন, দ্যাট উইল বি দ্য প্যারেন্ট চেইন। তো এটা হলো আমাদের লংগেস্ট চেইন রুল বা ফার্স্ট রুল আমরা বলতে পারি। এর মধ্যে একটা জিনিসকে আমি ইনক্লুড করে দিচ্ছি, এক্সট্রা কোনো রকম কোনো রুল আর পড়তে হবে না তোমাদেরকে, যার জন্য সেটা হচ্ছে স্টার দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি, যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে নামের শেষে আমরা এন কথাটাকে যুক্ত করব, যদি ডাবল বন্ড থাকে তাহলে নামের শেষে আমরা ইন কথাটাকে যুক্ত করব, যেটা আমরা একটু আগে দেখলামও। আর যদি কোথাও ট্রিপল বন্ড থাকে তাহলে নামের শেষে আমরা আইন কথাটাকে যুক্ত করব। এবার হতে পারে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে এই ডাবল বন্ড দুটো বা তিনটে বা চারটে আছে, বা কোনো একটা কম্পাউন্ডের মধ্যে ট্রিপল বন্ড দুটো বা তিনটে বা চারটে আছে। সিঙ্গেল বন্ড থাকলে দুটো, তিনটে, চারটে, 10টা, 15টা যটা থাকুক না কেন তা নিয়ে আমাদের ভাবার কিছু প্রয়োজন নেই, কিন্তু ডাবল বন্ড যদি থাকে একের বেশি, ট্রিপল বন্ড যদি থাকে একের বেশি, তখন আমাদেরকে কিছু প্রেফিক্স যোগ করতে হয়। অর্থাৎ ইন বসানোর আগে তখন আমাদেরকে ভাবতে হবে, যদি দুটো থাকে তাহলে আমরা বসাবো ডাই প্রেফিক্স, তিনটে থাকলে আমরা বসাবো ট্রাই প্রেফিক্স, চারটে থাকলে আমরা বসাবো টেট্রা প্রেফিক্স, এইভাবে এটসেট্রা। সিমিলারলি ট্রিপল বন্ডের ক্ষেত্রেও কিন্তু সেম গল্প, দুটো থাকলে ডাই, তিনটে থাকলে ট্রাই, চারটে থাকলে টেট্রা। এই প্রেফিক্স গুলো কিন্তু আমাদেরকে অ্যাড করতেই হবে, যদি অ্যাড করতে ভুলে যাই তাহলে গল্প ওখানেই শেষ। এইটুকু তোমরা আগে নোট করে নাও। তাহলে এই সমস্ত প্রেফিক্স গুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলে দেবো, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই প্রেফিক্স গুলো যখন লিখবো, প্রেফিক্স গুলো লেখার সময় দেখো প্রেফিক্স গুলো স্টার্ট হচ্ছে কি কনসোনেন্ট লেটার দিয়ে। ডাই, ডি ইজ এ কনসোনেন্ট লেটার, টি ইজ কনসোনেন্ট লেটার, অল এগেন টি ইজ কনসোনেন্ট লেটার। তো যেহেতু কনসোনেন্ট লেটার দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে আমরা কিন্তু এই প্রেফিক্স গুলো লেখার আগে, before this prefix আমরা কিন্তু অ্যাড করব a, স্মল a আমরা অ্যাড করব। অর্থাৎ ধরো কোথাও 6টা কার্বন আছে, তার মানে হেক্স, ঠিক আছে, হেক্স, তার সঙ্গে দুখানা ডাবল বন্ড দেওয়া আছে, তাহলে হেক্সা, ঠিক আছে, হেক্সা, তারপর ডাই ইন, হেক্সা ডাই ইন, এরকম ভাবে আমি एग्जांपलेর দিকে আসব। আগে রুলস গুলো পড়াবো, শর্ট এটাকে শর্ট ভাবে রুলগুলোকে রিপ্রেজেন্ট করব, তারপর एग्जांपलेর দিকে ঢুকবো, যাতে পুরোটা একসঙ্গে ক্লিয়ার হয়ে যায় আমাদের। চলো পরের স্লাইডে চলে যাই। এই স্লাইডের মধ্যে বেশ কিছু ফাংশনাল গ্রুপের আমি নাম, তাদের স্ট্রাকচার, সাফিক্স এন্ড প্রেফিক্সের উচ্চারণগুলো লিখে দিয়েছি। প্রথম হচ্ছে OH, মিন্স অ্যালকোহলিক গ্রুপ। অ্যালকোহলিক গ্রুপকে সাফিক্সে আমরা লিখবো OL, দ্যাট মিন্স অল, আর প্রেফিক্স যদি আমরা আগে উচ্চারণ করি তাহলে হাইড্রক্সি। সিমিলারলি এই সমস্ত গ্রুপগুলো তোমরা দেখবে, দেখো কার্বক্সিলিক অ্যাসিড, দ্যাট মিন্স ওইক অ্যাসিড অর কার্বক্সি, CHOL, ফরমাইল or oxo, COR, ketone, it is represented as on at suffix, and prefix it is represented as keto or oxo. Again C double bond OR, R means any alkyl group में लिखा আছে, OH or carboxy, CONH2 amide group, O amide or carbamoyl,
acid halide COX, X may be chlorine, bromine, iodine, oil halide, that means if it is chlorine then oil chloride, যদি ব্রোমিন হয় তাহলে ওই ব্রোমাইড, এরকম হ্যালোকার্বক্সি, ক্লোরোকার্বক্সি, ব্রোমোকার্বক্সি, আয়োডোকার্বক্সি এটসেট্রা। ইথার OR যদি থাকে, ইথারের কিন্তু কোনো রকম সাফিক্স উচ্চারণ নেই, সো এটাকে সবসময় কিন্তু প্রেফিক্সে উচ্চারণ করা হয় অ্যালকক্সি, যেমন ইথক্সি, মিথক্সি, এরকম টার্সারি বিউটক্সি এরকম। CN means সায়ানাইড, সায়ানাইডকে সাফিক্সে উচ্চারণ করা হয় নাইট্রাইল বলে, প্রেফিক্সে সায়ানো বলে। NH2 অ্যামিনো, এটাকে অ্যামিন বলা হয়, আর এটাকে অ্যামিনো বলা হচ্ছে প্রেফিক্সে। NO2 কে নাইট্রো, আর X হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো হ্যালোজেন, এদের কোনো রকম সাফিক্সে উচ্চারণ নেই, এরা সবসময় প্রেফিক্সে আগে উচ্চারিত হয়, তার জন্য নাইট্রো বা হ্যালো, হ্যালো মিন্স ক্লোরো, ব্রোমো, আয়োডো এটসেট্রা। এটা পুরো পিডিএফ তোমরা পেয়ে যাবে, আমি আগেও বললাম এখনো বলছি, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও, আমি দিয়ে দেবো। দেখো এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে অ্যালকাইল গ্রুপের, এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। প্রথম হচ্ছে CH3 মিথাইল, এটাকে বলা হয় CH2 CH3 বা C2H5, এই গ্রুপটার নাম হচ্ছে ইথাইল। 3টে কার্বন থাকলে প্রোপাইল, এরকম যদি চেইন থাকে, অর্থাৎ এর সঙ্গে শাখা প্রশাখা বেরিয়ে থাকে দুটো CH3 আইসোপ্রোপাইল, 3টে CH3 থাকলে টার্সারি বিউটাইল আর টি বিউটাইল বলা হয়। বেনজিন রিংয়ের সঙ্গে CH2 যদি থাকে সেটাকে বলি বেনজাইল, আর যদি শুধু বেনজিন থাকে তাহলে সেটাকে বলা হয় ফিনাইল রিং। ঠিক আছে, তো এইগুলো সম্পর্কে তোমরা জানলে। নেমিং অফ ফাংশন গ্রুপ, এই ফাংশন গ্রুপের কিছু প্রায়োরিটি অর্ডার আছে, মানে একটা কম্পাউন্ডের মধ্যে, একখানা বড় কম্পাউন্ডের মধ্যে এমন হতেই পারে যে 2টো বা 3টে ফাংশন গ্রুপ রয়েছে, তো কোনটাকে আমরা প্রায়োরিটি দেবো, অর্থাৎ কোনটাকে নাম্বারিং করতে গিয়ে 1 নাম্বার দেবো, কোনটাকে 2 নাম্বার দেবো, কোনটাকে 3 নাম্বার দেবো, বা কোনটাকে ছোট নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করবো, কোনটাকে বড় নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করবো, কোথা থেকে নাম্বারিং স্টার্ট করবো, এটা জানার জন্য এই প্রায়োরিটি অর্ডারটা আমাদের মাথায় রাখতে হবে। সব থেকে বেশি প্রায়োরিটি হচ্ছে SO3H এর, সালফোনিক অ্যাসিড, যেটা সচরাচর সব জায়গায় দেখা যায় না, সো ওটা নিয়ে আমাদের চিন্তা করার লাভ নেই। আমাদেরকে যেগুলো মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে প্রায়োরিটি অর্ডারের মধ্যে, প্রথম হচ্ছে এই C ডাবল বন্ড ও OH, কার্বক্সিলিক অ্যাসিড। আমাদের সেকেন্ডলি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে C ট্রিপল বন্ড N, সায়ানাইড, CHO, that is aldehyde group, OH, that is alcoholic group, NH2, that is amine, তারপর হচ্ছে ডাবল বন্ড কার্বন, ট্রিপল বন্ড কার্বন, দেন হ্যালোজেন, এগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে। ওকে, NO2, এই সবগুলো। আর সবার শেষে উচ্চারিত হয় আমাদের অ্যালকাইল গ্রুপ, যেটা ছাড়া কিন্তু কম্পাউন্ড তৈরি হবে না, কিন্তু সেটাকে সবার শেষে উচ্চারণ করে। বলে না ভালো জিনিসের কদর মানুষ একদিন বোঝে, কিন্তু সেটা সময় পেরিয়ে গেলে, এটাও তাই, সময় পেরিয়ে গেছে তারপর বুঝছে। তো দেখো একটা এক্সাম্পলের দিকে আমরা আসি। একটা ভালো এক্সাম্পল নিচ্ছি। CH3CH OH, CH2 C double bond O OH। ধরো এই কম্পাউন্ডটা তোমার সামনে দিয়েছে, বলছে এটা রিপ্যাক নেমিং করো। তো আমি যেটা বলেছি প্রেফারেন্স অর্ডারটা আগে দেখবো। প্রেফারেন্স অর্ডারে COOH আগে আছে নাকি OH আগে আছে? খুব ভালো করে দেখো, COOH সবার আগে আছে। তাহলে যেটার প্রেফারেন্স বেশি থাকবে, আর COOH এর ক্ষেত্রে তারপরে বেদবাক্য করে মাথায় রেখে দেবে যে COOH এর কার্বন সবসময় 1 নাম্বার কার্বন, এ নাম্বার 1 সবার ফার্স্ট, সেকেন্ড তাহলে এটা, থার্ড হচ্ছে এটা, এবং ফোর্থ হচ্ছে এটা। তো যার প্রেফারেন্স আগে থাকবে সেটাকে নাম্বার 1 করে দেবো। এবার 4টে কার্বন, 4টে কার্বনের জন্য লিখবো ফার্স্টে নামের প্রথম বিউট, ফার্স্টে বিউট লিখলাম। এবার 4টে কার্বনের জন্য দেখো প্রত্যেকটাতে কিন্তু সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড নেই। ডাবল বন্ড মিন্স কার্বন কার্বন ডাবল বন্ড নেই, তো বিউটেন। 1 নম্বর কার্বনে কি রয়েছে? COOH। COOH এর আমরা সাফিক্সে উচ্চারণ কি রেখেছি? সাফিক্স মানে পরে উচ্চারণ করা হয় ওইক অ্যাসিড, সো লাস্টে আমরা ওইক অ্যাসিড আগে অ্যাড করব। চলো বিউটেন, তার সঙ্গে আমরা অ্যাড করে দিলাম ওইক অ্যাসিড, তাহলে হয়ে গেল বিউটেন ওইক অ্যাসিড। কিন্তু তাহলে OH এর কি হবে? OH এর তো কিছু একটা গল্প করতে হবে। OH কত নাম্বার কার্বনে আছে? 3 নাম্বার কার্বনে আছে, তাহলে এটা প্রেফিক্সে উচ্চারণ হবে, যেটা আমরা সাফিক্সে করতে পারবো না সেটা প্রেফিক্সে উচ্চারণ করব। OH এর প্রেফিক্স উচ্চারণ হচ্ছে হাইড্রক্সি, তাহলে 3 নাম্বার কার্বন যেহেতু আছে, কার্বনের নাম্বারটাকে আমরা লিখব এবং যেমন 3 হাইফেন দিয়ে হাইড্রক্সি এরকম লিখব, কিন্তু লিখবো কোথা থেকে এটা প্রশ্ন।
লাস্টে লিখবো না আগে লিখবো? সব সময় সাবস্টিটিউয়েন্টকে আগে লিখতে হয়, অর্থাৎ এখানে লিখবো আমরা 3 হাইড্রক্সি। এবার তুমি বলবে স্যার এটা তো ভুল হলো নেমিংটা। হ্যাঁ, কিছুটা ভুল হয়েছে, কিছু অর্থে। দেখো কিরকম ভুল হয়েছে, ছোট্ট ভুল। ভুলটা দিয়েই আমরা শিখবো কিভাবে সঠিকটা আনতে হবে। ভালো করে দেখো, প্রথম ভুল যেটা, সেটা হচ্ছে হাইড্রক্সি লেখার পর এই বিটা কিন্তু কখনো বড় হাতের হবে না, ঠিক আছে? বিটা হয়ে যাবে কি আমাদের ছোট হাতের, স্মল বি লিখতে হবে। নেক্সট ভুল যেটা, সেটা হচ্ছে দুটো ভাওয়েল আমরা ইংরেজিতে জানি পাশাপাশি থাকতে পারে না। তার জন্য এখানেও একটা নিয়ম দেওয়া আছে ইউপেকে, যদি ই আর ও পাশাপাশি থাকে বা দুটো ভাওয়েল পাশাপাশি থাকে, তাহলে প্রথম ভাওয়েলটাকে আমাকে কেটে দিতে হবে। অর্থাৎ এখানে প্রথম ভাওয়েল ই ওর মধ্যে ই, দেন ইটা আমার কেটে যাবে। তার ফলে নামটা কি দাঁড়াবে? 3 হাইড্রক্সি। কোনো রকম আমরা স্পেস দেব না, যেটা এখানে দিয়েছিলাম, স্পেসটাও আমাদের একটা ভুল ছিল। সো বিউটান ওইক অ্যাসিড। আচ্ছা, আমি এখানে ওইক অ্যাসিডটাতে 1 নাম্বার কার্বনে আছে, তো প্রশ্ন রাখতে পারে যে স্যার 1 ওইক অ্যাসিড লিখলাম না কেন? 1 ওইক অ্যাসিড লিখলেও কোনো ক্ষতি নেই, না লিখলেও কোনো ক্ষতি নেই। অর্থাৎ পজিশনটা তুমি বোঝাতেও পারো, নাও বোঝাতে পারো, বাট পজিশন ইজ ইম্পর্টেন্ট। আরেকটা এক্সাম্পল দেখা যাক, ভালো এক্সাম্পল। এটা এটা ভালো এক্সাম্পল। এইটার ক্ষেত্রে আমরা নেমিংটা করব কি হবে? দেখো নেমিং আমাদের প্রথমত আমাদেরকে চেইনটা জানতে হবে। দেখো দুটো চেইন আছে, এই একটা এরকম নিচের দিকে যেতে পারে, একটা হচ্ছে উপরের দিকে যেতে পারে। আমি বলেছি যার প্রায়োরিটি বেশি সেটাকে প্যারেন্ট চেইনের মধ্যে ধরে নেব। প্রায়োরিটি সিএন এর বেশি না সিএইচ এর বেশি? দেখো সিএন এর বেশি। সো এই কার্বনটা হয়ে যাবে আমাদের নাম্বার 1, দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ 4 এন্ড দিস ইজ 5। তাহলে সিএন দিয়ে বা সিএন কে ধরে নামটা শেষ হবে, ঠিক আছে? সিএন দিয়ে নামটাকে শেষ করলে আমাদের সাফিক্স কি আছে দেখো, সিএন এর সাফিক্স হচ্ছে নাইট্রাইল। তাহলে নাইট্রাইল বলে কিন্তু আমাদের নামটা শেষ হবে। আর স্টার্টিংটাতে কি হবে দেখো, 2 নাম্বার কার্বনে আমাদের কি দেওয়া আছে? সিএইচও। সিএইচও কে আমরা প্রেফিক্সে কি উচ্চারণ করে থাকি? সিএইচও প্রেফিক্সে উচ্চারণ করি ফরমাইল বা অক্সো। আমরা অক্সোটাকে লিখবো, সরি ফরমাইলটাকে লিখবো এখানে। তো ফরমাইল লিখবো সবসময় সিএইচও, আর কিটোনের জন্য আমরা লিখবো অক্সো। তো চলো তাহলে হচ্ছে 2 ফরমাইল, ফার্স্টে লিখে দিলাম যেরকম শিখিয়েছিলাম, 2 ফরমাইল। 5টা কার্বন আছে, তার মানে পেন্ট, কোনো রকম স্পেস দেব না, পেন্ট। সব সিঙ্গেল বন্ড আছে, দ্যাট মিন্স এন, পেন্টেন। নাইট্রাইল, নাইট্রাইলের এনটা তো কোনো রকম ভাবে ভাওয়েল নয়, সুতরাং এখানে ই কাটার কোনো গল্প নেই। সো পেন্টেন নাইট্রাইল, 2 ফরমাইল পেন্টেন নাইট্রাইল। আশা করি বোঝা গেছে। আরো একটা এক্সাম্পল দেখে নেওয়া যায়, ভালো এক্সাম্পল যখন করছি আরো ভালো কিছু একটা এক্সাম্পল দেখি। চলো একটা এক্সাম্পল, এখানে ডাবল বন্ডকে ইনক্লুড করে দিলাম। আমি বলেছি সি ডাবল এই যেখানে দেখবে চোখ বুঝে সেটাকে নাম্বার 1 বলে দেবে। এটা নাম্বার 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। পরীক্ষাতে সি ডাবল এইচ দিয়ে কোশ্চেন থাকবেই বছর মিটে। তো এটা নেমিং করতে গেলে দেখো 5টা কার্বন আছে, এখানে কোনো রকম সাবস্টিটিউয়েন্ট নেই কিন্তু দেখো সিএইচও ছিল, ওইচ ছিল, নেই, সুতরাং সাবস্টিটিউয়েন্টের গল্প আমি ভাববো না। 5টা কার্বন আছে, তাহলে পেন্ট। এবার দেখো সব কিন্তু সিঙ্গেল বন্ড নেই, ডাবল বন্ড রয়েছে একটা। ডাবল বন্ড স্টার্ট কোথা থেকে হচ্ছে দেখো, 2 নাম্বার কার্বন থেকে ডাবল বন্ড শুরু হচ্ছে। তাহলে একটা ছোট্ট হাইফেন দিয়ে 2 ইন, 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে তাই 2 ইন। 1 নাম্বার কার্বনে কি আছে? ওইক অ্যাসিড, সো আমরা লিখবো 1 ওইক অ্যাসিড। এবার আমি বলেছি
1 যেহেতু আছে বা 2 থাক যাই থাক না কেন, তো এখানে ও আর ই দুটো ভাই পাশাপাশি থাকবে না, তো এটাকে আমরা কেটে উড়িয়ে দেবো। তারপরে নামটা আমরা কি লিখবো, পেন্ট 2-enoic অ্যাসিড বা 2N1-oic অ্যাসিডও লিখতে পারো, কেউ কাটবে না এটা লিখলে। সো দিস আর দ্য নোমেনক্লেচারস। আপাতত এইটুকু পর্যন্ত। এরপর স্লাইডে আমরা যাচ্ছি, আশা করি এটুকু বোঝা গেছে সকলের। 7 নম্বর স্লাইডে চলে আসি আমরা। লোয়েস্ট লোক্যান্ট। লোয়েস্ট লোক্যান্ট এটার মানে কি? লোয়েস্ট লোক্যান্ট কথাটার মানে হচ্ছে নাম্বারিং এর ক্ষেত্রে আমরা সবচেয়ে কম নাম্বারে সাবসিকুয়েন্টগুলোকে রাখার চেষ্টা করব সবসময়। আমাদের টেন্ডেন্সি থাকবে যে যখন আমরা নাম্বারিং করব, ডিউরিং নাম্বারিং the substituents should be at lower numbers। যখন নাম্বারিং করব তখন সাবস্টিটিউয়েন্ট গুলোকে কিন্তু should be at lower numbers, নিচু নাম্বারে সবসময় কিন্তু থাকতে হবে। এবার সেটা কেন দেখো, সেটা সম্পর্কে বলতে গেলে একটা এক্সাম্পল নিয়ে আমাকে বলতে হবে। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি আমি, CH3 CHCl CHOH CH2 CH3, এই একটা এক্সাম্পল নিলাম, ভালো এক্সাম্পল। দেখো আমরা বলেছি যে সেই কার্বনটা প্যারেন্ট, সেই চেইনটা প্যারেন্ট চেইন হয় যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন থাকে। তো প্যারেন্ট চেইন তো তোমরা দেখে এখানে বুঝতেই পারছো, এইটা স্ট্রেট চেইনটা হচ্ছে আমাদের প্যারেন্ট চেইন, তাহলে এগুলোতে কোনো রকম কার্বন নেই। সো ওটা নিয়ে আমাদের গল্প নয়, গল্পটা হচ্ছে নাম্বারিং এর জন্য। নাম্বারিংটা দেখো আমরা দুভাবে করতে পারি। এক হতে পারে আমরা এই কার্বন থেকে 1 2 3 4 5 এরকম নাম্বারিং করে দিলাম। আর একটা আমাদের কাছে পসিবিলিটি রয়েছে এখান থেকে 1 2 3 4 5 এরকম নাম্বারিং করতে। দুটো নাম্বারিং এর ক্ষেত্রে দেখো কোনটা সুবিধাজনক হবে বা কোনটা ইউপ্যাক্ট মেনে নেবে। কিন্তু এই উপরের নাম্বারিংটা, এইটাকে কিন্তু ইউপ্যাক্ট কেটে দেবে। কেন কেটে দেবে? দেখো এখানে 3 নাম্বার কার্বনে, যদি নিচের নাম্বারিংটা দেখি, 3 নাম্বার কার্বনের সাবস্টিটিউয়েন্ট আছে আর 4 নাম্বার কার্বনে আছে। আর উপরের নাম্বারিং যদি লক্ষ্য করি, দেখো 2 নাম্বার কার্বন আর 3 নাম্বার কার্বনের সাবস্টিটিউয়েন্ট আছে। যোগফল করো, 3 + 4 কত হয়? 7। 3 + 4 = 7। আর 2 + 3 কত হয়? 5। যেখানে নাম্বারিং যোগফল কম আসে সেটা হচ্ছে আমাদের লোয়েস্ট লোক্যান্ট, বা সেটাকে আমরা বলে থাকি কি না, যে ইউপ্যাকের কথাটাকে সিদ্ধ করছে। সেটা যে লোয়েস্ট লোক্যান্ট রুল এটাই বলছে যে ইউপ্যাকের গল্প বা ইউপ্যাকের নিয়ম হচ্ছে যেখানে সাবস্টিটিউয়েন্টগুলোকে লোয়েস্ট নাম্বার দিয়ে আমি ডিফাইন করতে পারবো। তাহলে এটার ইউপ্যাক্ট নাম কি হবে? দেখো সকলে, 5টা কার্বন আছে। 5টা কার্বন করার আগে আমাদের কি করতে হবে? দুখানা যে আমাদের ফাংশনাল গ্রুপ দেওয়া আছে বা দুখানা সাবস্টিটিউয়েন্ট আছে তাদের নেমিংগুলো করে দিতে হবে। 2 নাম্বার কার্বনে কি আছে? 2 তে আছে আমাদের ক্লোরো, প্রিফিক্সে উচ্চারণ হয় ক্লোরো, আমরা জানি, একটু আগে দেখলাম। আর 3 নাম্বার কার্বনে আছে আমাদের হাইড্রক্সি, তাহলে 3 হাইড্রক্সি, 2 ক্লোরো 3 হাইড্রক্সি, 1 2 3 4 5, 5টা কার্বন আছে, তাহলে পেন্ট, সবকটা সিঙ্গেল বন্ড আছে, দ্যাট মিন্স পেন্টেন। 2 chloro 3 hydroxy pentane, it will be the UPAC name of this compound. Okay, লাস্ট হচ্ছে আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডার, যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যখনই আমরা সাবস্টিটিউয়েন্টগুলোকে নাম্বারিং করব, সাবস্টিটিউয়েন্টগুলোকে যখন আমরা নেমিং এর মধ্যে নিয়ে আসব, ইউপ্যাক নেমিং এর মধ্যে যখন আমরা নিয়ে আসব, তখন কিন্তু আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে কিন্তু আমাদেরকে সাজাতে হবে। অ্যালফাবেটিক্যালি কিন্তু আমাদেরকে নেমিংটা করতে হবে। এক্সাম্পল একটা দেখি, তাহলে আমরা বুঝতে পেরে যাব কি হবে। CH3 CHOH CHCl CHBr
CH3 একটা সিম্পল কম্পাউন্ড নিলাম। এবার এটা নাম্বারিং ফার্স্টে আমরা করব। নাম্বারিং এর জন্য আমরা জানি যে যোগফলগুলোকে আমাদেরকে দেখতে হবে। তো এখানে দেখো পরপর 4টে কার্বনে আছে, সুতরাং নাম্বারিং এর এখানে গল্প যেখানে একদিক থেকে করলেই হবে 1 2 3 4 5 6। এটা যদি ভেবে থাকো তোমরা যে একদিক থেকে নাম্বারিং করে দিলে কাজ হয়ে যাবে, কিন্তু ভুল। কেন ভুল? আমাদের ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি অর্ডারে কি লেখা ছিল দেখো, OH তারপর কি আছে X, অর্থাৎ ক্লোরো ব্রোমো আয়োডো। এরা এই যে নাম্বারিংটা আমি করেছি, এখানে কি OH এর নাম্বারিং পাওয়ার পরে এসেছে? আসেনি তো। তাহলে এই নাম্বারিংটা কি হয়ে যাবে আমাদের? ভুল হয়ে যাবে। অর্থাৎ আমরা সঠিক নাম্বারিং করতে হবে আমাদেরকে বাঁ দিক থেকে 1 2 3 4 5 and 6। এইবার হয়তো গেল হেক্সেন, এবার সাবস্টিটিউয়েন্টগুলো তো নেম দিতে হবে, তাই না? 2 নম্বরে কি আছে আমি পরপর আগে লিখে দিই। 2 নম্বরে কি আছে? হাইড্রক্সি, 2 হাইড্রক্সি আমার নাম অনুযায়ী। আবার একটা হাইফেন দিয়ে 3 তে আছে আমাদের ক্লোরিন, তো 3 ক্লোরো। আবার একটা ছোট্ট হাইফেন 4 এ আছে আমাদের ব্রোমো, সো 4 ব্রোমো। 5 এ আছে আমাদের আয়োডো, তো 5 আয়োডো। 6টা কার্বন আছে মানে হেক্স, সব সিঙ্গেল বন্ড আছে মানে N, হেক্সেন। এই নামটা যদি করে দিয়ে চলে আসো, কেটে 0 বসিয়ে দেবে। কেন কেটে 0 বসাবে? দেখো অ্যালফাবেটিক্যাল অর্ডারে H আগে আসে, C আগে আসে, B না I আগে আসে? দেখো অ্যালফাবেটিক্যালি যদি আমরা সাজাই তাহলে B সবার আগে আসবে, B এর পর কি আসবে? C, তারপর H, তারপর আসবে I, B C তারপর H তারপর I। সো নেমিংটা যখন আমরা করব তখন এটা না করে B কোথায় আছে অর্থাৎ 4, ফার্স্টে দেবো আমরা 4 ব্রোমো, দেন দেবো কি C মানে হচ্ছে 3 ক্লোরো, তারপর H মানে 2 হাইড্রক্সি, তারপর দেবো 5 আয়োডো হেক্সেন। এইটা হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক নাম, আর এইটা হবে না আমাদের সঠিক নাম। আমাদেরকে সবসময় অ্যালফাবেটিক্যাল অর্ডারে কিন্তু সাজাতে হবে। এইটাতে কিন্তু উড়িনি কেন? কারণ সি এর পর এইচ আছে, এইচ তো আগে আসে না, সুতরাং ওটাতে আমরা অ্যালফাবেটিক্যালে কোনো গল্প ছিল না, এটাতে আছে। সো এটাকে আমি নিয়ে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের এখানে দেখে মনে হতে পারে স্যার এখানে OH কে 2 নাম্বার দিলেন, Cl কে 3 নাম্বার দিলেন, তাহলে এখানে Cl2 এখানে OH 3 কেন? দেখো যখন দুটো সাবস্টিটিউয়েন্ট থাকবে বা সিমেট্রিক্যাল কম্পাউন্ড হবে না, এগুলোকে অনেকটা সিমেট্রিক্যাল কম্পাউন্ড বলা হয়। কেন? কারণ 4টে কার্বনে যখন সাবস্টিটিউয়েন্ট আছে তখন কিন্তু যোগফলের গল্প আর আসবে না। যদি এখানে থাকতো 3টেতে থাকতো তাহলে যোগফলের গল্প আসতো। তাহলে দেখে দিক থেকে 1 2 3 4, 2 + 3 + 4 করতাম আমরা, এ থেকে 3 + 4 + 5 করতাম, তখন কিন্তু এই দিকটা সঠিক হতো এবং এটা হয়েছে এই দিকটা সঠিক। কিন্তু এখানে যেহেতু দুটো সাবস্টিটিউয়েন্ট দেওয়া আছে, দুটো সাবস্টিটিউয়েন্টের মধ্যে যখন গল্পটা থাকবে বা 3টে সাবস্টিটিউয়েন্টের মধ্যেও থাকতে পারে, কিন্তু সেখানে কোনো রকম সিমেট্রিক্যাল ব্যাপার থাকবে না, অর্থাৎ দুদিক সিমেট্রিক্যাল হবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে নাম্বারিংটাকে প্রেফার দিতে হবে, অর্থাৎ লোয়েস্ট লোকাল রুলটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। আর যখন আমরা দেখতে পাবো যে সেই ধরনের কোনো গল্প নেই, তখন লোয়েস্ট লোকাল রুলের কোনো দরকারই নেই, তখন খালি অ্যালফাবেটিক্যাল অর্ডার এবং প্রেফারেন্স অর্ডার দিয়ে আমরা কাজ চালিয়ে দেবো। আর এক্সাম্পল আমরা করব পরে, আজকের ক্লাসে আর হবে না এক্সাম্পল, অন্য ক্লাসে আমরা দেখব। তো দুটো নেমিং আমরা আজকে বাদ রাখছি, একটা হচ্ছে নেমিং অফ এস্টার আর একটা হচ্ছে আমাদের নেমিং অফ অ্যালকিনাইন সিস্টেম। এই দুটো আজকে বাদ রাখছি কারণ আর সময় হবে না আমার এই মুহূর্তে। তো তোমরা এই পর্যন্ত রেডি করে নাও, বাকি দুটো আমরা নেক্সট ক্লাসে করব এবং তার সঙ্গে সঙ্গে জিওসি পার্টে আমরা ঢুকে যাব এবং বেশ কিছু এক্সাম্পলও করবো এই ইউপ্যাকের উপরে, আরও অনেক ভালো ভালো এক্সাম্পল আমি নিয়ে আসবো, রেডি করে রাখবো এক্সাম্পল, যাতে তোমাদের সুবিধা হয় করতে। তো আজকের ক্লাসটা যদি সকলের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটা বেশি পরিমাণে।
এবং লাইক কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো সকলে।